পৃথিবীতে কোনো দুজন মানুষ তো হুবহু একরকম হয় না, তাই না? একদমই না। এমনকি দেখতে একই রকম যমজ ভাই বোনেদের মধ্যেও কত পার্থক্য থাকে। হুম। এই সহজ সত্যিটাই যখন একটা ক্লাসরুমের মধ্যে ভাবা হয়, তখন বিষয়টা কিন্তু অনেক গভীরে চলে যায়। ঠিক। আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হল ছাত্রছাত্রীদের মধ্যেকার ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। শুধু তথ্য নয়, বরং এর পেছনের আসল নির্যাসটা বের করে আনা। মানে এই পার্থক্যগুলো ঠিক কি, কেন হয়? আর সবচেয়ে বড় কথা, একজন শিক্ষক ক্লাসরুমে এই বৈচিত্র্যকে কিভাবে একটা শক্তিতে পরিণত করতে পারেন। ঠিক। এখানে এই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ চিরাচরিতভাবে আমরা ক্লাসরুমকে একটা কি বলে হোমোজিনিয়াস জায়গা হিসেবে ভাবি। হ্যাঁ, যেখানে সবাই একসঙ্গে একই জিনিস শিখবে। কিন্তু বাস্তবটা তো ঠিক তার উল্টো। প্রতিটি শিশুই তার নিজস্ব একটা জগৎ নিয়ে ক্লাসে আসে। একজন ভালো শিক্ষক যিনি এই ভিন্ন ভিন্ন জগৎগুলোকে মিলিয়ে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারেন। পার্থক্যগুলোকে সমস্যা না ভেবে সম্পদ হিসেবে দেখেন। একদম। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। শিক্ষাবিজ্ঞানের ভাষায় এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বা ব্যক্তিগত পার্থক্য বলতে ঠিক কি বোঝানো হয়? দেখুন, এই ধারণার ওপর প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলো ফেলেন স্যার ফ্রান্সিস গ্যালটন। সেই 1869 সালে তার বিখ্যাত বই হেরিডিটারি জিনিয়াসে। ও, তাকেই তো ফাদার অব ইউজেনিক্সও বলা হয়। হ্যাঁ, তবে সময়ের সাথে সাথে এর সংজ্ঞা আরও সহজ হয়েছে। যেমন ধরুন মনোবিদ B.F. স্কিনারের কথা। উনি খুব সহজ করে বলেছেন, যে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের নিরিখে একজন মানুষ আরেকজনের থেকে ঠিক কতটা আলাদা, সেটাই হলো ব্যক্তিগত পার্থক্য। আরও সহজ ভাষায় বললে, ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের বুদ্ধি, শেখার গতি, আগ্রহ, মানে আমরা কি এগুলো নিয়ে জন্মাই, নাকি আমাদের চারপাশের পরিবেশ এগুলো তৈরি করে? এই প্রশ্নটা তো বহু পুরনো, তাই না? হ্যাঁ, এটাই সে বিখ্যাত নেচার ভার্সেস নার্চার বা প্রকৃতি বনাম প্রতিপালনের বিতর্ক। আর উত্তরটা হলো দুটোই। দুটোই। হ্যাঁ, কারণগুলোকে মূলত দুটি বড় ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো বংশগতি বা সহজাত বৈশিষ্ট্য, ইংরেজিতে যাকে বলে হেরিডিটি বা ইনেট ট্রেটস। যেগুলো আমরা জন্মসূত্রে পাই। ঠিক, আমাদের জিনের মধ্যে থাকে। যেমন আমাদের শারীরিক গঠন, গায়ের রং, চোখের মনির রং, এমনকি জন্মগত বুদ্ধিমত্তার একটা অংশ এর মধ্যে পড়ে। এগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর দ্বিতীয়টা তাহলে পরিবেশ। ঠিক তাই। দ্বিতীয় কারণটা হলো পরিবেশ বা অর্জিত বৈশিষ্ট্য, অর্থাৎ এনভায়রনমেন্ট বা অ্যাকোয়ার্ড ট্রেটস। মানে জন্মের পর যা কিছু ঘটছে আমাদের সাথে। একদম। আমাদের বেড়ে ওঠা পরিবার, সমাজ, অর্থনৈতিক অবস্থা, সংস্কৃতি, ধর্ম, ভাষা, আমরা কি ধরনের শিক্ষা পাচ্ছি, আমাদের জীবনে কি কি অভিজ্ঞতা হচ্ছে, এই সব কিছু মিলে আমাদের মধ্যে অনেক পার্থক্য তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বৈশিষ্ট্যগুলো পরিবর্তনশীল। হ্যাঁ, চেষ্টা করলে এগুলো বদলানো যায়। তার মানে একজন শিক্ষক ক্লাসে যে শিশুটিকে দেখছেন, সে শুধু তার নয়, তার পরিবার, সমাজ এবং জিনেরও একটা প্রতিচ্ছবি। বিষয়টা বেশ জটিল। হুম। তো এই জটিলতাগুলো ক্লাসরুমে ঠিক কিভাবে প্রকাশ পায়? একজন শিক্ষক কি ধরনের পার্থক্য দেখতে পান? দেখুন, পার্থক্যগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যা আমরা আগেই আলোচনা করলাম: সহজাত আর অর্জিত। আচ্ছা। সহজাত পার্থক্যগুলোর মধ্যে প্রথমেই আসে দৈহিক পার্থক্য বা ফিজিক্যাল ডিফারেন্সেস। এটা খুব সহজেই চোখে পড়ে। কেউ লম্বা, কেউ মেটে, কেউ রোগা, কেউ বা বেশ শক্তিশালী। হ্যাঁ, এটা তো অবভিয়াস। আগেকার দিনের মনোবিদরা এই বিষয়গুলো নিয়ে খুব ভাবতেন। যেমন ক্রেসমার বা শেলডনের মতো মনোবিদরা, তারা মানুষের শারীরিক গঠনের সঙ্গে তাদের ব্যক্তিত্বকে মেলানোর চেষ্টা করেছিলেন। ও, ওই যে এন্ডোমর্ফ, মেসোমর্ফের মতো ধারণাগুলো। একদম। যেমন গোলগান চেহারার মানুষজন নাকি খুব মিশুকে হয়, বা রোগা লম্বা চেহারার মানুষ একটু লাজুক প্রকৃতির হয়, এই ধরনের কথা। ইন্টারেস্টিং। এমনকি মানুষের মাথার খুলির আকার মাপার জন্য ক্যালিপার্সের মতো যন্ত্র বা শারীরিক শক্তি মাপার জন্য ডাইনামোমিটারও ব্যবহার করা হতো। সত্যি? হ্যাঁ, অবশ্য আজকাল আমরা ক্লাসের বাচ্চাদের এইভাবে টাইপ করি না, এগুলো বেশ পুরনো ধারণা। ঠিক। কিন্তু এর পেছনের মূল ভাবনাটা আজও প্রাসঙ্গিক। মানে একজন ছাত্রের শারীরিক গঠন বা স্বাস্থ্য তার শেখার ওপর সরাসরি প্রভাব ফেলে। যে বাচ্চাটা হয়তো সারাক্ষণ ক্লান্ত থাকে, তাকে অলস না ভেবে
তার ঘুম বা পুষ্টির কথা ভাবাটা জরুরি। অর্থাৎ লেবেল না লাগিয়ে কারণটা খোঁজা। একদম। দৈহিক পার্থক্যের বাইরে আর কি সহজাত পার্থক্য দেখা যায়? এরপর আসে মানসিক পার্থক্য বা মেন্টাল ডিফারেন্সেস। এটা আরও সূক্ষ্ম, যেমন বুদ্ধিমত্তা বা আইকিউ, কল্পনা শক্তি, স্মৃতিশক্তি, এসব ক্ষেত্রে অনেক পার্থক্য থাকে। হুম। আবার কোনো একটা বিষয়ে প্রতিক্রিয়া জানাতে কে কতটা সময় নিচ্ছে, মানে রিঅ্যাকশন টাইম, সেটাও আলাদা হয়। একসময় এই প্রতিক্রিয়া মাপার জন্য ক্রোনোস্কোপ নামে একটা যন্ত্র ব্যবহার করা হতো। আচ্ছা। আর তৃতীয়ত, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মেজাজগত পার্থক্য বা টেম্পারামেন্টাল ডিফারেন্সেস। কেউ খুব শান্ত স্বভাবের, কেউ অল্পেই রেগে যায়, কেউ খুব ধৈর্যশীল, কেউ আবার অধৈর্য। এই মেজাজগত পার্থক্যটা তো একজন শিক্ষকের জন্য বেশ কঠিন একটা ব্যাপার, কারণ শারীরিক পার্থক্য চোখে দেখা যায়, কিন্তু কার মনে কি চলছে বা কে কতটা ধৈর্যশীল সেটা তো চট করে বোঝা সহজ নয়। ঠিক, ইঙ্গিতটা পরিষ্কার। শিক্ষকের কাজ হলো একজন পর্যবেক্ষক হওয়া। হুম। কোনো ছাত্র যদি বারবার অধৈর্য হয়ে ওঠে বা রেগে যায়, তাকে শাস্তি দেওয়ার বদলে তার কারণটা খোঁজা। হয়তো সে পড়াটা বুঝতে পারছে না, বা হয়তো বাড়িতে কোনো সমস্যা আছে। ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত স্তরে সংযোগ স্থাপন করতে পারলেই এই সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝা সম্ভব হয়। আচ্ছা। এরপর আসে অর্জিত পার্থক্য। এগুলো মূলত আসে আমাদের পরিবেশ থেকে, যেমন সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য, আমাদের আচার-আচরণ, মূল্যবোধ, এগুলো পরিবার আর সমাজ থেকে শিখি। সামাজিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায় থেকে আসা পড়ুয়ারা অনেক সময় শিক্ষাক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। হ্যাঁ, এবং এটা একটা কঠিন বাস্তবতা। এছাড়া আছে প্রাক্ষোভিক পার্থক্য বা ইমোশনাল ডিফারেন্সেস। মানে আবেগ প্রকাশ করার ধরন। ঠিক, রাগ, ভয়, ভালোবাসা প্রকাশ করার ধরন বা আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাতেও আমরা একে অপরের থেকে আলাদা। পড়াশোনায় মন দেওয়ার জন্য একটা মানসিক স্থিরতা খুব দরকার। ঠিক। আর সবশেষে আসে শিক্ষাগত পার্থক্য বা এডুকেশনাল ডিফারেন্সেস, অর্থাৎ জ্ঞান অর্জন করার ক্ষমতা, কোনো বিষয়ে বোঝার গভীরতা এবং অর্জিত দক্ষতার মধ্যে তো পার্থক্য থাকবেই। বেশ, এবার একটু নির্দিষ্ট দিকে যাওয়া যাক। খুবই প্রাসঙ্গিক। প্রথমে ভাষা দিয়ে শুরু করা যাক। অবশ্যই। ভারতে ভাষাগত বৈচিত্র্য এনর্মাস, আর এটা ক্লাসরুমেও প্রতিফলিত হয়। অনেক ছাত্রছাত্রীর মাতৃভাষা আর স্কুলে যে ভাষায় পড়ানো হয় তা আলাদা। হ্যাঁ, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। হায়দ্রাবাদের কোনো শিশুর বাড়িতে মাতৃভাষা তেলুগু, কিন্তু স্কুলে তাকে হিন্দি বা ইংরেজিতে পড়তে হচ্ছে। এর ফলে তার বিষয়টা বুঝতে বা নিজেকে প্রকাশ করতে খুব অসুবিধা হতে পারে। কিন্তু সত্যি বলতে একজন শিক্ষকের দৃষ্টিকোণ থেকে ভাবলে, যার ক্লাসে ৪০ জন ছাত্রছাত্রী আর একটা সিলেবাস শেষ করার চাপ আছে, তার কাছে এই বহুভাষিকতা কি একটা সম্পদ নাকি একটা বাড়তি বোঝা? এটাকে বাস্তবে কাজে লাগানো কতটা সম্ভব? খুব ভালো প্রশ্ন, আর এখানেই দৃষ্টিভঙ্গি বদলানোর কথাটা আসে। বহুভাষিকতাকে বা মাল্টিলিঙ্গুয়ালিজমকে বোঝা না ভেবে সম্পদ হিসেবে দেখতে হবে। কিন্তু কিভাবে? এর মানে এই নয় যে শিক্ষককে সব ভাষা জানতে হবে। এর মানে হল প্রত্যেকটা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যদি কোনো ছাত্র তার মাতৃভাষায় কোনো একটা শব্দ ব্যবহার করে নিজেকে প্রকাশ করতে বেশি স্বচ্ছন্দ হয়, তাকে সেই সুযোগটা দেওয়া। আচ্ছা। প্রয়োজনে অন্য ছাত্রছাত্রীদের সাহায্য নিয়ে তার কথাটা বুঝে নেওয়া। এতে ক্লাসের বাকিরাও অন্য একটা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। বহুভাষিকতা আসলে চিন্তার জগৎকে আরও বড় করে তোলে। দারুণ ভাবনা। এবার লিঙ্গের বিষয়টায় আসি। বলা হচ্ছে লিঙ্গ বা জেন্ডার শুধু ছেলে বা মেয়ে এই জৈবিক পরিচয় নয়, এটা একটা সামাজিক নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাক্ট। হুম। এই সোশ্যাল কনস্ট্রাক্ট শব্দটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। নিশ্চয়। জৈবিক পরিচয় বা সেক্স হল আমরা ছেলে না মেয়ে শরীর নিয়ে জন্মেছি, কিন্তু লিঙ্গ বা জেন্ডার হল সমাজ আমাদের ওপর ছেলে বা মেয়ে হিসেবে কি ভূমিকা, আচরণ বা প্রত্যাশা চাপিয়ে দেয়। যেমন একটা ধারণা প্রচলিত আছে যে ছেলেরা কাঁদে না বা মেয়েরা অঙ্কে কাঁচা হয়। এগুলো জীববিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না, এগুলো সমাজ তৈরি করেছে। এগুলোই হলো সামাজিক নির্মাণ। আর ক্লাসরুমেও এর প্রভাব পড়ে? অবশ্যই পড়ে। অনেক সময় অজান্তে শিক্ষকরা বলে বসেন, মেয়েরা তো ড্রয়িংয়ে ভালোই হবে, বা ছেলেদের খেলাধুলায় বেশি মন থাকে। তার মানে এই বাধা ধরা ধারণা বা স্টিরিওটাইপগুলো ভাঙাটাই শিক্ষকের অন্যতম কাজ। একদম। এর জন্য শিক্ষককে সচেতনভাবে কিছু পদক্ষেপ নিতে হবে।
যেমন লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহার করা, চেয়ারম্যানের বদলে চেয়ারপারসন বলা, হ্যাঁ, ছেলে মেয়ে উভয়কেই গতানুগতিক ভূমিকার বাইরে বেরিয়ে নতুন কিছু করতে উৎসাহ দেয়া, যেমন ছেলেদের শৈল্পিক বা রান্নার কাজে আর মেয়েদের খেলাধুলা বা সায়েন্স প্রজেক্টে সমানভাবে উৎসাহিত করা। যাতে প্রত্যেকেই নিজের আগ্রহ অনুযায়ী বিকশিত হবার সুযোগ পায়। ঠিক। আর সম্প্রদায়, বর্ণ বা ধর্মের বৈচিত্র্যও তো ক্লাসরুমে একটা বড় বাস্তবতা। নিঃসন্দেহে ক্লাসে বিভিন্ন আর্থসামাজিক স্তর, বর্ণ ও ধর্মের শিক্ষার্থীরা থাকে। শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব হল একটা সমতাপূর্ণ বা ইগ্যালিটেরিয়ান পরিবেশ তৈরি করা, যেখানে সবাই নিরাপদ বোধ করবে। এবং যেখানে সব ধর্ম ও সংস্কৃতিকে সমান সম্মান জানানো হয়। এর একটা খুব ভালো উপায় হল পাঠ্যসূচিতে বিভিন্ন সম্প্রদায়ের উদাহরণ বা গল্প অন্তর্ভুক্ত করা। ঠিক। যখন একজন দলিত বা আদিবাসী সম্প্রদায়ের শিশু পাঠ্য বইয়ে নিজের সম্প্রদায়ের কোনো সফল ব্যক্তির গল্প পড়ে, তখন তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, পরের প্রতি সহনশীল হয়। তাহলে এই সব পার্থক্য মাথায় রেখে একজন শিক্ষকের ঠিক কী করা উচিত? তার লক্ষ্য কি সবাইকে একরকম ছাঁচে ফেলে দেওয়া? একেবারেই না। শিক্ষকের লক্ষ্য পার্থক্য দূর করা নয়, বরং সেই পার্থক্যকে সম্মান জানিয়ে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো যাতে সবার সুবিধা হয়। অর্থাৎ সিস্টেমকে ছাত্রছাত্রীর জন্য বদলাতে হবে, ছাত্রছাত্রীকে সিস্টেমের জন্য নয়। একদম। এর জন্য প্রথমেই ওয়ান সাইজ ফিটস অল, অর্থাৎ একই জামা সবার গায়ে লাগবে, এই ধারণাটা বর্জন করতে হবে। তার মানে শিক্ষাদানের পদ্ধতিতে বৈচিত্র্য আনতে হবে। ঠিক তাই। সব ছাত্রছাত্রী একভাবে শেখে না। কেউ শুনে ভালো শেখে, কেউ দেখে, কেউ আবার নিজে হাতে করে। তাই শিক্ষককে বিভিন্ন কৌশল ব্যবহার করতে হবে। যেমন অডিও ভিজুয়াল উপকরণ, দলগত কাজ, প্রজেক্ট ভিত্তিক শিক্ষা, বাস্তব জীবনের উদাহরণ, এই সব কিছুর মিশ্রণ ঘটাতে হবে। এতে কোনো না কোনো পদ্ধতি প্রত্যেক ছাত্রছাত্রীর মন ছুঁয়ে যাবে। আর পাঠ্যক্রমের ক্ষেত্রে ডল্টন প্ল্যান, মরিসন প্ল্যান বা ভিনেটকা প্ল্যানের মতো কিছু মডেলের নাম দেখেছি। এগুলো আসলে কি, সহজ কথায়? এই মডেলগুলো আসলে গতানুগতিক ক্লাসের ধারণাটাই পাল্টে দেয়। এখানে সবাই একসঙ্গে একই জিনিস পড়ে না, বরং প্রত্যেক ছাত্রছাত্রী নিজের গতিতে একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট শেষ করে। আচ্ছা। ধরুন 1 মাসের একটা সিলেবাস আছে। কেউ হয়তো সেটা 20 দিনেই শেষ করে ফেলল, আবার কারো হয়তো 35 দিন লাগল। এই মডেলগুলো সেই স্বাধীনতাটা দেয়। মূল কথা হল একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ বা ইনক্লুসিভ ক্লাসরুম তৈরি করা। হ্যাঁ, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজেকে নিরাপদ, মূল্যবান এবং শিক্ষার অংশীদার মনে করে। এই প্রসঙ্গে সমতা এবং ন্যায়পরতার মধ্যে একটা সুন্দর পার্থক্য তুলে ধরা হয়েছে একটা ছবি দিয়ে। বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন, কারণ আমার মনে হয় এটা এই আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। হ্যাঁ, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং প্রায়ই আমরা এই দুটোকে গুলিয়ে ফেলি। সমতা বা ইকুয়ালিটি মানে হলো সবাইকে একই জিনিস দেওয়া, কোনো ভেদাভেদ না করে। যেমন একটি ছবিতে দেখানো হয়েছে 3 জন ভিন্ন উচ্চতার শিশুকে একটি স্টেডিয়ামের পাঁচিলের ওপারে খেলা দেখার জন্য একই আকারের একটা করে বাক্স দেওয়া হয়েছে। ফল কি হলো? ফল হলো যে সবচেয়ে লম্বা তার বাক্সটার দরকারই ছিল না, যে মাঝারি উচ্চতার সে কোনো মতে দেখতে পাচ্ছে, আর যে সবচেয়ে খাটো সে বাক্সটার উপর দাঁড়িয়েও কিছু দেখতে পাচ্ছে না। এখানে সবাইকে সমান সুযোগ দেয়া হয়েছে, কিন্তু ফলটা সমান হয়নি। একদম। আর ন্যায়পরতা বা ইকুইটি? ন্যায়পরতা বা ইকুইটি মানে হলো প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাকে সেই পরিমাণ সুযোগ বা সম্পদ দেওয়া যাতে সবাই সমান লক্ষ্যে পৌঁছতে পারে। ওই একই ছবির উদাহরণে তাহলে কি হবে? ওই একই ছবিতে এবার সবচেয়ে লম্বা শিশুটিকে কোনো বাক্স দেয়া হয়নি, কারণ তার প্রয়োজন নেই। মাঝারি উচ্চতার শিশুটিকে একটা বাক্স দেয়া হয়েছে, আর যে সবচেয়ে খাটো তাকে 2টো বাক্স দেয়া হয়েছে। ফলে এখন 3 জনই আরামে খেলা দেখতে পাচ্ছে। বাহ! একটি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে এই ন্যায়পরতার ধারণাটি অনেক বেশি কার্যকর। সবাইকে একই রকম হোমওয়ার্ক না দিয়ে যার যেমন প্রয়োজন তাকে তেমন সাহায্য করা, এটাই ইকুইটি। আমার এক পরিচিত শিক্ষক আছেন, তিনি খেয়াল করলেন ক্লাসের একটা মেয়ে ছবি আঁকার হোমওয়ার্ক জমা দিচ্ছে না। বকা না দিয়ে তিনি আলাদা করে কথা বলে জানলেন যে ওর বাড়িতে রং পেন্সিল কেনার মতো অবস্থা নেই। আচ্ছা। পরের দিন উনি ক্লাসের সবার জন্য কয়েক বাক্স রং নিয়ে এলেন, যাতে সবাই একসাথে ব্যবহার করতে পারে। এটাই হলো ইকুইটি। অসাধারণ উদাহরণ। তাহলে পুরো আলোচনার মূল কথা এটাই দাঁড়াচ্ছে যে ব্যক্তিগত পার্থক্য কোনো সমস্যা নয়, বরং এটা একটা বাস্তবতা যাকে খোলা মনে গ্রহণ করতে হবে। বিকাশের সুযোগ পায়।
তখন শিক্ষক আর শুধুমাত্র জ্ঞান বিতরণকারী থাকেন না। তিনি হয়ে ওঠেন একজন সহায়ক বা ফ্যাসিলিটেটর, যিনি শুধু পথটা দেখিয়ে দেন। আমাদের এই আলোচনাতে মূলত শিক্ষকের ভূমিকার ওপরই জোর দেয়া হলো, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। এই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে শেখার প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের নিজেদের ভূমিকা কি হতে পারে? শিক্ষার্থীরা কিভাবে নিজেদের এবং সহপাঠীদের এই স্বতন্ত্রতাকে চিনে নিয়ে একে অপরের শেখার মানকে আরও উন্নত করতে পারে? হয়তো এই প্রশ্নটা আমাদের ভবিষ্যতের কোনো আলোচনার জন্য তোলা রইল।